নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেল্পলাইন। এবং এই হেল্পলাইনে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা থাকি আলোচনায়। এবং হালফিলের যেটা সব এখন একেবারেই আমাদের শিরোনামে রয়েছে তা হচ্ছে নতুন করে করোনার যে ভ্যারিয়েন্ট, এবং তাতে আক্রান্ত মানুষের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এবং যে কজনের মৃত্যু হয়েছে খুবই দুঃখজনক, কিন্তু তাদের কেন মৃত্যু হয়েছে, তাদের অন্য কোনো রোগ ছিল কিনা, সেগুলো একটা বিষয় তো রয়েছেই। তবে সব থেকে বড় বিষয় এই যে নতুন ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে সেটি কিন্তু সংক্রমণ হচ্ছে, ছড়াচ্ছে। আমরা থাকবো এই নিয়ে আলোচনায়। এর থেকে আমরা কতটা নিজেদেরকে বাঁচাতে পারবো, আদৌ কি এটা খুব বেশি লাইফ থ্রেটনিং কিনা, সব নিয়েই থাকবো আলোচনায়। এবং আমাদের সঙ্গে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনার সাথী হয়ে রয়েছেন যিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, ডক্টর তপন বিশ্বাস। অনেক স্বাগত জানাবো ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। অবশ্যই ডাক্তারবাবু রয়েছেন আইডিবিজি হসপিটালের, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অবশ্যই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডিএম। আর প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের যে জিজ্ঞাসাগুলো থাকে, আমরা স্বনামধন্য চিকিৎসকের পরামর্শ নিই একটি কারণে, যে আমাদের করণীয় কি। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমাদের করণীয় কি, এ নিয়েই থাকবে আমাদের আলোচনা আজকে। প্রথমত বলবো ডক্টর বিশ্বাস, যে এই যে আবার করোনার নিউ ভ্যারিয়েন্ট, এবং সব থেকে বড় কথা যে মানুষের কিছুটা তো সচেতনতার অভাব এমনিতেও আমাদের রয়েছে, কিন্তু এই যে দ্বিতীয়বার ফিরে এসছে, দ্বিতীয়বার তো না, এটা থার্ড টাইম ফিরেছে। এইটা আগে বলবো যে কতটা রিস্ক আছে এই নতুন ভ্যারিয়েন্টে। এটা দেখুন, করোনার আমরা দুটো মহামারী প্রচণ্ড আকারে দেখেছি। এখন এই যে থার্ড একটা এপিডেমিক বা মানে স্প্রেড সেটা শুরু হচ্ছে। তো এই যে থার্ড ভেরিয়েন্টের যে ডিজিজ মানে সিমটম, তাতে আলাদা করে নতুন কোনো সিমটম নিয়ে আসছে না। এবং উনি যেটা বললেন প্রথমেই, যে এতে ডেথও ঘটছে। হ্যাঁ, প্রথমেই একটি কথা বলে রাখি, নতুন ভেরিয়েন্ট বলে নতুনভাবে রোগটা আসবে এরকম ভাবার কোনো কারণ নেই। এই ভেরিয়েন্টটা খুবই মৃদু ধরনের একটা ইনফেকশান, কিন্তু এটা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তারপরে বলি যে কতটা কেস ফ্যাটালিটি। হ্যাঁ, এই ধরনের ভাইরাস আমরা দেখুন, যখন নতুন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আসে আমাদের বডি সেই হিসেবে প্রিপেয়ার থাকে না। তো আমরা অলরেডি ভ্যাকসিনেটেড, অথবা আমাদের কারুর কোভিড হয়ে গিয়েছে, তো আমাদের বডি অলরেডি অ্যাওয়ার যে আমাদের এই ধরনের একটা শত্রু, এই ধরনের একটা জীবাণু ভবিষ্যতে আসার একটা সম্ভাবনা আছে। তো যেহেতু নতুন করে আসছে, বডি অ্যাওয়ার, সুতরাং আমাদের যে সাইন সিমটম অফ কোভিড আগে আমরা যেটা দেখেছি তার থেকে এটা একটা মাইল্ড ফর্ম। কিন্তু যেটা বললেন যে মৃত্যু, কোভিড থেকে দু ধরনের মৃত্যু হয়। একটা ডাইরেক্ট কোভিডের এফেক্ট, মানে ভাইরাসটা ঢুকিয়ে মানুষের প্রাইমারিলি লাং বলে একটা অর্গান, যেটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নেই, সেই অর্গানটাকে প্রাইমারিলি এফেক্ট এটা করে। তো সেই লাং খুব ড্যামেজ হলে আমরা সেটাকে এক ধরনের ইনফ্লামেটরি কন্ডিশন, ARDS এটা বলি, তাতেই মানুষের ডেথ দেখা আগের দুটো ফেজে আমরা পেয়েছি। কিন্তু এইবারে যে কোভিড হচ্ছে তাতে লাং ইনভলভমেন্ট হচ্ছে, এটা ঠিকই, কিন্তু লাং ইনভলভমেন্টের জন্য যে ARDS, সেইটা কিন্তু এই কোভিডে আমরা খুব একটা দেখছি না। এইবারে যে ডেথগুলো হচ্ছে মেইনলি ইনডাইরেক্ট এফেক্ট, মানে আমাদের বডির ইমিউনো সিস্টেম বা প্রোটেক্টিভ পাওয়ার 3-4 ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথমত বডি রিজার্ভ, মানে আমাদের জন্ম হয় বডির কিছু মানে জেনেটিক স্ট্রাকচার এটা নিয়ে। তো এক একজনের বডি রিজার্ভ এক এটা রকম, ইমিউনিটি পাওয়ার এক একজনের এক এটা রকমের, সেটা মেজারমেন্ট করার মতো সেই রকম আমাদের কাছে কোনো ইউনিট এখন অবধি নেই। সেকেন্ড হচ্ছে যদি কোমরবিডিটি, পেশেন্টের আগে থেকে ধরুন লাং ডিজিজে ভুগছেন, কিডনি ডিজিজে ভুগছেন, অথবা ডায়াবেটিক্স আছে, প্রেশার আছে, বা ইমিউনো সাপ্রেশন বলে কিছু
কিছু রোগের জন্য আমাদের খেতে হয়, সেই মেডিসিনগুলো খাচ্ছেন, তো তাদের ইমিউনিটি পাওয়ার, ইমিউনো স্ট্যাটাস একটু কম। এবং এই কোভিড যখন তাদেরকে এফেক্ট করছে, তাদের এই যে সেকেন্ডারি এফেক্টগুলো, মানে ডায়াবেটিক্স থাকলে তার সুগারটা আরও বেড়ে যাচ্ছে, আগে লাং ডিজিজ যদি থাকে সেই লাং ডিজিজটা আরও সেটা বেড়ে যাচ্ছে। তো তাতেই লাং অর্গান বা মাল্টি অর্গান ডিসফাংশন হচ্ছে এবং তার থেকেই ডেথ। আরেকটা হচ্ছে একটা ভাইরাস, একটা ইনফ্লামেটরি কন্ডিশন। এই ইনফ্লামেশন লাঙে যখন হয় তখন একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো আমরা যে ডেথগুলো দেখেছি মেইনলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, নট ডাইরেক্টলি এফেক্ট টু কোভিড, ইট ইজ এ ইনডাইরেক্ট এফেক্ট অফ দ্য কোভিড ইনফেকশন। এবার একটা কথা বলি যে এই যে আমাদের বর্তমানে যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা মৃদু এফেক্ট বলছেন আপনি, নর্মাল হ্যাঁ। রয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা ছড়াচ্ছে অতিরিক্ত বেশি। কারণ আপনি নিজেও দেখছেন বা আপনার কাছে পেশেন্ট আসছেও এরকম যে দ্রুততার সঙ্গে এটা কিন্তু স্প্রেড করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলি একটা কথা, সেটা হচ্ছে যে যেহেতু আমরা সেই টাইমে, আপনি প্রথম দিকে কোভিড-19 সময় আপনি অনুষ্ঠান করেছেন আমাদের সাথে, সেই সময় একটা আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং ছিল, আমাদের তার সঙ্গে সঙ্গে মাস্ক বা পরার একটা প্রবণতা, একটা জায়গা তৈরি করা হয়েছিল, কিন্তু কেন না যাতে না ছড়ায় জিনিসটা, সেই ছড়ানোটাই কিন্তু নিউ ভ্যারিয়েন্টে হচ্ছে, কিন্তু মানুষ সেই জায়গায় অ্যাওয়ার নয়। এখানে আমার একজন চিকিৎসক হিসেবে আপনার কাছ থেকে আমার জানার আছে যে যেহেতু এটা ছড়াচ্ছে, তাহলে কি আমাদের আবার পূর্বাবস্থায় ফিরে যেতে হবে, যে যে সিস্টেম মেনটেন করে আমরা চলছিলাম? দেখুন, এটা ভাইরাস, এটা স্প্রেড হয় ডাইরেক্ট কন্টাক্টে অর ক্লোজ এটা কন্টাক্টে। তো এই কন্টাক্টের রুট কিন্তু আগের ভাইরাস বা আগের এপিডেমিক আর এখনকার এপিডেমিকের মধ্যে কোনো ফারাক এটা নেই। আগেও যেভাবে এই ভাইরাসটা একজন থেকে আর একজনের মধ্যে ছড়াতো, এখনও ভাইরাসটা সেই একইভাবে ছড়িয়ে যাচ্ছে। তো আগের বারে আমরা কি করতাম, একটু ভয় পেয়ে হোক বা মিডিয়ার দ্বারা সচেতনতা হোক বা পলিটিক্যাল বা গভর্নমেন্ট দ্বারা সচেতনতার জন্য আমরা কিছু ব্যারিয়ার প্রিকশন নিতাম। যেমন আমাদের প্রথমে গভর্নমেন্ট থেকে যেটা পলিসি নিয়েছিল লকডাউন, যাতে মানুষের কন্টাক্টে খুব কম আসে। তারপরে ছিল যে মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। এই তিনটে জিনিসের উপরই সেই সময় মেইন প্রিভেন্টিভ মেজার্স। এখন কিন্তু আমরা এই ব্যাপারে অতটা ভয়ও পাচ্ছি না বা অতটা অ্যাওয়ারনেস এটা নেই। তো সেই জন্য যাদের একটু সর্দি কাশি জ্বর আছে, তারা ভাবছে হয়তো এই সময় আমাদের প্রত্যেকবারই ইনফ্লুয়েঞ্জার একটা সিজন, ভাবছে যে ইনফ্লুয়েঞ্জা অথবা কমন কোল্ড, যেমন সর্দি কাশি প্রত্যেকেই হয় বা কারো দিনে ইয়ারলি 4-5 বার এটা দেখা দেয়। তো তারা ভাবছেন যে এই ডিজিজটা এইরকম কোনো ইনফ্লুয়েঞ্জা অর কমন কোল্ড, কিন্তু এই সিমটমই কোভিডের সিমটম। আলাদা করে এই সিমটমটাকে আলাদা করা ভেরি ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা এই কোভিড নিয়ে অতটা অ্যাওয়ার নই। আর এই অ্যাওয়ার না থাকার জন্য আমরা মাস্ক পরে কোথাও যাচ্ছি না বা হ্যান্ড স্যানিটাইজার করছি না। সেই জন্য এই ভাইরাসটা র্যাপিডলি বেড়ে যাচ্ছে। এবং সবচাইতে ইন্টারেস্টিং যে আমরা রিপোর্টে যে পেশেন্টগুলো দেখছি, খুব কম পেশেন্টই তারা আসছে ডাক্তারদের কাছে সিমটম এটা নিয়ে। বেশিরভাগই গ্রাম বাংলায় বা লোকাল ফিজিশিয়ানের কাছে যাচ্ছে, তারাও এই টেস্টের উপর অতটা গুরুত্ব দিচ্ছে না। সুতরাং তারা ভাবছে যে এটা একটা কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জা টাইপের এটা জ্বর, বাড়িতে রেস্ট নিচ্ছে, ঠিক হচ্ছে। কিন্তু বাড়ির লোক ওই ব্যক্তি থেকে বা আদার্স পার্সন ওই ব্যক্তি থেকে ভাইরাসটা বাইরে সরিয়ে দিচ্ছে এবং তাতেই স্প্রেডটা বেড়ে যাচ্ছে। এটাই মেইন ইস্যু। এইবারের কোভিডের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কি কি বেসিক লক্ষণ দেখা যাচ্ছে? কারণ আপনাদের কাছে পেশেন্ট তো আসেই। হ্যাঁ, আমরা যে পেশেন্টগুলো দেখেছি, আমি অনেকগুলো পেশেন্টের সাথে ডাইরেক্ট ইন্টারেকশন এটা করেছি। তো
তো কোভিড বলে যে আলাদা কোনো স্পেসিফিক সিমটম আমি কিছু পাইনি। প্রত্যেকেই বলেছে কারুর কারুর একটু সর্দি কাশি জ্বর, কারুর কারুর একটু গলা পেটা ব্যথা, গা হাত পা ম্যাচ ম্যাচ, একটু এটা দুর্বলতা। তো সেই সিমটমগুলো যেগুলো আমরা ইনফ্লুয়েঞ্জাতে দেখি বা কমন কোল্ডে এটা দেখি, তো আলাদা করে এই যে তিনটে রোগ আমি যেটা বললাম, কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জা বা কোভিড, এর মধ্যে সিমটম ওয়াইজ আলাদা করে কিছু পাওয়া যাচ্ছে না। তো আমরা রুটিনলি কিছু কিছু ক্ষেত্রে টেস্ট করছি, তাতে দেখা যাচ্ছে পজিটিভ। আমার ধারণা যে যাদের এই সর্দি কাশি জ্বর হচ্ছে, বেশিরভাগই কোভিড থেকেই সাইলেন্টলি তাদের ইনফেকশন হচ্ছে এবং অটোমেটিক্যালি বডির ইমিউনো সিস্টেম তাদেরকে কিওর করে দিচ্ছে। এই জন্য পেশেন্টরা খুব একটা ডাক্তারের কাছে যাচ্ছে না। কিন্তু যারা হেলদি সাবজেক্ট, যাদের কোনো কোমরবিডিটি নেই, ইমিউনিটি পাওয়ার ভালো আছে, তাদের ক্ষেত্রে এটা নিয়ে কোনো ব্যাপারই মনে হচ্ছে না। কিন্তু যাদের কোমরবিডিটি আছে, হ্যাঁ, যাদের লাং ডিজিজ আছে, সুগার আছে, হার্টের ডিজিজ আছে, লিভারের ডিজিজ, কিডনি ডিজিজ, তাদের একটু সতর্ক হওয়া দরকার থাকছে। কারণ এই কোভিড হলে ওই কমপ্লিকেশান তো বাড়ছেই, তাছাড়া একটা সেকেন্ডারি ইনফেকশন হওয়ার একটা প্রবণতা বাড়ছে এবং তাতেই কমপ্লিকেটেড হচ্ছে। একদমই তাই। এবং অবশ্যই আমি বলবো যে এই যে আমরা নর্মালি কোভিডের সময় আগাম আমরা দেখেছিলাম প্রচুর হাই ফিভার, কিন্তু এইবারের কোভিডে যেটা দেখা যাচ্ছে লো ফিভার, 102-এর উপরে খুব একটা হ্যাঁ, জ্বর এবং হচ্ছে না। অনেকেরই সে ফিভারও থাকছে না, তারা হ্যাঁ। অনলি কমপ্লেন করছে একটু সর্দি, গলা একটু খুসখুস। ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, উনি টেস্ট করতে বললেন যে হ্যাঁ আপনার পজিটিভ এসছে, আপনি ভর্তি হয়ে যান বা আইসোলেশনে এটা থাকুন। তো এইরকমই আছে সিমটমটা। যেহেতু আমাদের বডি ইমিউনো স্ট্যাটাস অ্যাক্টিভ, মানে আমরা ভ্যাকসিনেটেড অর অলরেডি ইনফেকশন আমাদের হয়ে গিয়েছে, আমাদের বডি এই ভাইরাসটা নিয়ে অ্যাওয়ার আছে। সুতরাং যখনই বডিতে ঢুকছে তখন বডি এটাকে কন্ট্রোলে নিয়ে আসছে, সেই জন্য সিমটমটা খুব একটা বেশি দেখা যাচ্ছে না। মানে আমরা আগেও আলোচনা করেছিলাম যে অ্যাসিম্পটোমেটিক একটা বিষয় থাকছে, এবং সেটা এইবারে কোভিডের ক্ষেত্রে আমরা সেটা দেখছি। বেশিরভাগই আরেকটা কথা অ্যাসিম্পটোমেটিক। বলবো ডাক্তারবাবু, সেটা হচ্ছে যে আর একটা কমপ্লেন এখন মানুষ খুব করছে, সেটা হচ্ছে যে এই জ্বরের একটা সিজন চেঞ্জের জন্য যে যে লক্ষণ দেখা যায় শারীরিক অসুস্থতা, সেম লক্ষণ কিন্তু এই নিউ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা দেখছি। ফলে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। সাধারণ মানুষ, ডেফিনেটলি সাধারণ মানুষ ডিফারেন্সিয়েট করবে না, এটা চিকিৎসকের কাজ। কিন্তু একটা কমপ্লেন আসছে, সেটা হচ্ছে যে স্টমাক আপসেট। হ্যাঁ, এটাও বলছে কিছু কিছু ক্ষেত্রে আপসেট, টেস্টের পর দেখা হ্যাঁ, যাচ্ছে যে কোভিড পজিটিভ। হ্যাঁ, এটা একটা আগের বারেও আমরা দেখেছি কিছু ভেরিয়েন্ট অফ দ্য কোভিডে ডায়রিয়া নিয়ে প্রেজেন্টেশন, এবং সেটা একটা গুড পার্সেন্টেজ। তো এইবার কিন্তু ডায়রিয়াটা খুব একটা থাকছে না, যেটা থাকছে একটা নৌশিয়া ভাব, পেটের একটা অস্বস্তি এবং কিছু কিছু ক্ষেত্রে বমিটিং। আগের বারে আমরা এর সাথে ডায়রিয়াটা দেখতাম, কিন্তু এইবারে সেই ডায়রিয়া কমপ্লেন করছে না। তো এই স্টোমাক আপসেট বা নৌশিয়া যে ভাবটা, এটা একটা সিস্টেমিক এটা ডিসঅর্ডার। যে কোনো ইনফেকশন হলে বডিতে কিছু কেমিক্যাল তৈরি হয়, এই কেমিক্যালটা ব্রেনের যে মানে আমাদের বমিটিং সেন্টার, তাকে স্টিমুলেশন করে, তার জন্য একটা বমি বমি ভাব দেখা দেয়। সুতরাং এই কোভিড স্পেসিফিক এই সিমটম এটা বলা খুব ডিফিকাল্ট। এটা অন্য আর 5টা ইনফেকশনের মতোই, স্টোমাক আপসেট বা অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, এটা মানে আলাদা করা কোভিড এবং আদার যে সমস্ত ডিজিজ থেকে এরকম হয়, যে কোনো সিস্টেমিক এটা ডিজিজে, এই দুটো ডিফারেন্ট করা ভেরি ডিফিকাল্ট। একদম। এবং আমি আরেকটা কথা বলবো, এই ধরনের পেশেন্টদের, ধরুন যারা অলরেডি পরবর্তীতে দেখা দিয়েছে যে তার কোভিড হয়েছে এবং সে হসপিটালাইজ না, সে বাড়িতেই, তাকে হয়তো আইসোলেশনে থাকতে বলা হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। তো সেই জায়গায় গিয়ে সে হয়তো আইসোলেটেড হয়ে যাচ্ছে, এটাও নয় যে হচ্ছে না। কিছু কিছু মানুষ তো এখনো পর্যন্ত অ্যাওয়্যার রয়েছে, তারা আইসোলেটেড হচ্ছে, কিন্তু
তাদের তো অ্যাজ সাচ কোনো, যেমন ওই টাইমে আমরা দেখতাম যে যখনই কোভিড হচ্ছে হসপিটালাইজড হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছেন এবং তারা আপনারা অক্লান্ত পরিশ্রম করে পেশেন্টদের বাঁচিয়েছেন, কিন্তু অনেক Right. ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে মেডিসিন অ্যাজ সাচ তো হ্যাঁ, এ তো হয় না, না স্পেসিফিক ডাক্তারের এর বলেছেন কোনো একটা স্পেসিফিক কোনো মেডিসিন মেডিসিন নেই। নেই কোভিড। তাহলে এখন যেহেতু নতুন করে ভ্যারিয়েন্ট এসছে, কি করণীয় একটা পেশেন্টের বাড়ির লোকেদের? দেখুন, আগের বারে আমরা যে ধরনের প্রোটোকল মেনটেন করতাম এখনো সেই একই প্রোটোকলে ট্রিটমেন্ট চলছে। আমরা ইনিশিয়ালি বিভিন্ন ধরনের ওষুধ আমরা অ্যাপ্লাই করতাম অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে। তাতে দেখা গেছে যে কিছু পেশেন্ট ভালো হচ্ছিল, আবার কিছু পেশেন্ট ভালো হচ্ছিল না। 1 বছর পরে দেখা গেল সেই ওষুধের বলা হলো যে এর কোনো রোল এটা নেই, কারণ ওই এটা টস অ্যান্ড এটা কয়েনের মতো, যে 50% হ্যাঁ হেড হচ্ছে, 50% টেল। তো এখানে ওই ওষুধে দেখা গেল 50% পেশেন্ট ভালো হচ্ছে, 50% পেশেন্ট ভালো হচ্ছিল না। তো তারপরে কিছু অ্যান্টিভাইরাল মেডিসিন, এখন অবধি যেটা অ্যান্টিভাইরাল মেডিসিন আমরা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে রেমডিসিভির। তো এটাই একমাত্র কোভিডের মানে একমাত্র কিওর করার মেডিসিন। আর বাকি যেগুলো আছে সেগুলো যেমন স্টেরয়েড আগের মতো এখনো ইউজ হয়, যদি দেখা যায় তার সিভিয়ার একটা ইনফ্লামেশন দেখা দিচ্ছে, অক্সিজেনেশন রিকোয়ারমেন্ট বাড়ছে, বডিতে হার্টের বাড়ছে, রেসপিরেটরি বাড়ছে, শ্বাসকষ্ট বাড়ছে, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু স্টেরয়েড বা কিছু ইমিউনো সাপ্রেশন বলে কিছু ওষুধ সেইগুলো আমরা এখনো দিচ্ছি। আর আগের বারের মতো এই কোভিডের একটা স্পেশালিটি ছিল যে আমাদের লাংয়ের যে ভেসেল, সেই ভেসেলগুলোকে ব্লক করে দেওয়া, মানে রক্ত লাংয়ের মধ্যে জমাট বেঁধে এটা যেত, যেটা আমরা আগের বারে কোভিডে পরবর্তীতে পোস্টমর্টমে সেইগুলো আমরা এটা পেয়েছি। সেই জন্য মানে আফটার ডেথ, তো সেই জন্য সেই সময়কার রেকমেন্ডেশন ছিল যে ব্লাড থিনার বা অ্যান্টিকোগুলার, হ্যাঁ, তারা যারা মোবিলাইজ করতে পারছেন না, বেডে থাকছেন, তাদেরকে এই অ্যান্টিকোগুলেন্টও দেওয়া হচ্ছে। তো নতুন করে কোনো ট্রিটমেন্টের প্রোটোকল এখন অবধি চেঞ্জ করা হয়নি। আগে যেভাবে ট্রিটমেন্ট চলতো এখনও সেইভাবে ট্রিটমেন্টটা চলছে। হ্যাঁ, মাঝখানে যেটা বললেন যে আইসোলেশন, আগের বারে আমরা যাদেরকে বলতাম যে স্টিক হোম আইসোলেশন অর রুম আইসোলেশন, নট হোম, রুম আইসোলেশন, এবার কিন্তু তারা পেশেন্টরাই অতটা মানছে না। তারা নিজেরাই একটু মানে ফিল গুড করছে, ভাবছে যে আমি ঠিক আছি, তো ইগনোর করে তারা পাবলিকের সাথে পাবলিক প্লেসে যাচ্ছে, মিশে যাচ্ছে, এবং অনেকে অফিসেও বেরা যাচ্ছে। সেই জন্য এই অ্যাওয়ারনেস নেই বলেই কোভিড কিন্তু দিন দিন বাড়ছে। সচেতনতার অভাব আমাদের বরাবরই ছিল, আমরা এখনো প্রমাণ করছি যে আমরা অসচেতন। আজকে যেভাবে ছড়াচ্ছে তার দায়ভার আমাদের অবশ্যই রয়েছে। তবে একটা কথা বলি, ওই সময় আমরা ভিটামিন সি, জিঙ্ক ইত্যাদি নানান রকম মেডিসিন নিজেরা ট্রাই করেছি, এমনকি যারা হয়তো কোভিড মানে আক্রান্ত নন তারাও করেছেন ওই সময়টাতে। এক্স্যাক্টলি সেই জায়গাটা কি আমরা ফেরোতে পারি? হ্যাঁ, দেখুন, এই যে ভিটামিন সি বা ভিটামিন বি কমপ্লেক্স বা অ্যান্টিঅক্সিডেন্ট, এদের মেইন কাজ হচ্ছে ইমিউনিটি পাওয়ারটাকে একটু বাড়িয়ে এটা দেওয়া। হ্যাঁ, সেটা যে কোনো রোগের ক্ষেত্রে, আপনি যদি কোনো আননোন ডিজিজ হয় বা এই কোভিড হলো বা অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, তাতে দেখা যায় যে আমাদের খিদেটা এমনিতে একটু কম হয় বা খেতে আমরা সেই সময় কিছুতেই মন চায় না। তো সেই বডির কে ইমিউনিটি পাওয়ার বাড়াতে গেলে ভিটামিন সি একটা গুড অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এটা খুব হিলিং প্রসেসে হেল্প যেটা করে। ভিটামিন সি বাদে আরও কমার্শিয়াল অনেক রকমের অ্যান্টিঅক্সিডেন্ট থাকছে, ভিটামিন বি কমপ্লেক্স, প্রোটিন ডায়েট। হ্যাঁ, এইগুলোর পারপাস হচ্ছে বডির ইমিউনিটি পাওয়ারটাকে একটু বাড়িয়ে এটা দেওয়া। বডিতে যদি কোনো জীবাণু অ্যাটাক হয়, নট অনলি এটা করোনা, আরও যে সমস্ত ব্যাকটেরিয়া, এটা ভাইরাস, তাদের এগেনস্টেও ওই ইমিউনিটি পাওয়ার বাড়ালে সেই রোগ থেকে তাড়াতাড়ি কিওর হওয়া যাবে। তো
তো এই কোভিডের জন্য এখন অবধি আমরা সেইভাবে কেউ কিছু বলছি না যে আপনারা এই খাবার খান। হ্যাঁ, ইউজুয়াল যদি কেউ সাসসেপ্টিবল পার্সন হন, যার পোটেনশিয়ালি হওয়ার সম্ভাবনা বা যারা হাই রিস্ক এটা গ্রুপে আছেন, তারা যদি এই ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিডেন্ট বা বি কমপ্লেক্স হ্যাঁ পরিমাণ মতো, মানে এক্সেস হলে এর আবার একটা টক্সিসিটি হয়। তো কোনো জিনিসই এক্সেস নয়। আপনি 2 উইকের একটা কোর্স বা 1 মাসের একটা কোর্স যদি করে নেন, তাতে ক্ষতি কিছু এটা নেই। এটা করোনা থেকে আপনাকে ইমিউনিটি পাওয়ার বাড়াবে এবং আদার্স ডিজিজ থেকেও আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াবে এবং আপনাকে প্রোটেকশনটা ভালোভাবে দেবে। এবং অবশ্যই বলবো, আমাদের নর্মালি আমরা যখন বাড়িতে ট্রিটমেন্ট করছি ডেফিনেটলি, কারণ আমরা জানি আপনাদের সঙ্গে তারা ওভার দ্য ফোন পরামর্শ নিয়েছে, সেই অনুসারে তারা চলছেন। যারা পৌঁছাতে পারলেন হসপিটাল, নার্সিংহোম বা চিকিৎসকের চেম্বারে, তারা তো আলাদা বিষয়। আমাদের একটা প্রবণতা রয়েছে, ধরুন একজনের কোভিড হয়েছে, তার যে মেডিসিনাল যে সাপোর্ট চলছে বা তার যে লাইফস্টাইল, আমরা ভাবি যে আমার হয়নি ভাই, আমি আগাম, উনি কি খাচ্ছেন আমি সেই ওষুধগুলো খাই, তাহলে আমার আগাম হবে না। এটা কি সঠিক সিদ্ধান্ত না বেঠিক? দেখুন, যে কোনো জিনিস যদি এক্সেসিভ হয় তাহলে সেটা ক্ষতিকর। আপনার সিম্পল এক্সাম্পল, আপনি খাবারে যদি নুন দেন, তো কম যদি দেন তো আপনার খাবারটা টেস্ট হবে না। আবার নুনটা যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, আপনার নষ্ট হয়ে খাবারটা যাবে টেস্ট খাবারটা, হবে একদম। না, আপনি খেতে পারবেন না। তেমনি মেডিসিনের ক্ষেত্র, মেডিসিন একটা ড্রাগ। মানে আমাদের শাস্ত্রে চাণক্য বলে একজন ভদ্রলোক ছিলেন চাণক্য। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, তিনি বলে গেছেন যে হোয়াট ইজ পয়জন। পয়জনটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যাহা কিছু খাওয়া বা টাকা পয়সা বা অর্থ বা ভালোবাসা, সেটাই এটা পয়জন। তো প্রয়োজনের অতিরিক্ত যদি আপনি মেডিসিন খান, তাহলে সেটা আপনার বডির জন্য সঠিক নয়, বরং সেটা পয়জন আকারে দেখা দেবে। সুতরাং যদি ওষুধ খেতে হয়, অ্যাটলিস্ট আপনার পাড়ার ফিজিশিয়ান বা কারোর সাথে কনসাল্ট করে খাওয়াটা এটা বেটার। নিজে নিজে ওষুধ বেশি খেতে এটা যাবেন না। 2 সপ্তাহ যদি খান তাতে খুব একটা ক্ষতিকর নয়, কিন্তু কেউ কন্টিনিউয়াস যদি খেয়ে যান তাহলে সেটা অবশ্যই ক্ষতিকর। খুব সুন্দর এক্সাম্পল দিলেন ডাক্তারবাবু, আমাদের চাণক্যর এক্সাম্পল। একদম সত্যি কথা। আমরা কিন্তু ভাবি কি অতিরিক্ত খেলে বোধহয় খুব দ্রুততার সঙ্গে আমি সুস্থ হয়ে যাব। না, এটা একদমই আমাদের মিথ্যে ইভেন কথা। আমাদের যে ডায়েট থাকে, নর্মাল ডায়েট, আমাদের বাড়িতে যে খাওয়া দাওয়া আমরা করে থাকি, সেই ক্ষেত্রেও আমরা রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে শুরু করি, যে না ভাই আমার যেহেতু কোভিড আমার হয়েছে বা আমার পরিবারে কারো একজন হয়েছে, আমাকে অ্যালার্ট থাকতে হবে, তাকেও অ্যালার্ট থাকতে হবে, বাড়িতে কি এই খাবো। কিন্তু বিষয়টা আমার মনে হয় যে যখন একজনের কোভিড হচ্ছে তখন তো শরীরটা তার অস্থির থাকছে, সেই জায়গায় তার নর্মাল ডায়েট কি যা থাকা উচিত বাড়িতে যারা থাকবে। হ্যাঁ, দেখুন, যাদের বাড়িতে কোভিড হয়েছে তাদের পোটেনশিয়ালি অন্য মেম্বারদের হওয়ার একটা প্রবণতা থাকবে। কারণ তিনি যদি ঠিকমতো ব্যারিয়ার মেথড ফলো না এটা করেন, মাস্ক না পরেন, হ্যান্ড স্যানিটাইজার না করেন এবং তাদের কন্ট্যাক্টে আসেন, তো অবশ্যই তাদের একটা ফ্যামিলিতে যারা আছে বা তারা ক্লোজ কন্ট্যাক্টে যারা আছে তাদের হওয়ার একটা প্রবণতা। এবং পেশেন্ট যিনি পজিটিভ, তাকে তো আমরা এই ভিটামিন বা অ্যান্টিঅক্সিডেন্ট এই সাপোর্ট বা প্রোটিন সাপোর্ট খাওয়ার জন্য বলছি। তা সেই বাড়ির লোক যদি শর্ট কোর্সের একটা ভিটামিন বা মিনারেলস বা অ্যান্টিঅক্সিডেন্টের কোর্স করে নেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু তিনি যদি সেটা লং টাইম, মানে মাসের পর মাস খেয়ে যাচ্ছেন, তার একটা ব্যাড এফেক্ট অবশ্যই দেখা দেবে। মানে কোনোটা কন্টিনিউয়েশনটা ভাবে থাকা দরকার, এবং সব থেকে বড় কথা চিকিৎসকের পরামর্শ নিয়ে চলাটা আমার সব থেকে ভালো। চিকিৎসক বুঝবেন যে ওনার এটা দরকার কিনা বা কতদিনের জন্য এটা দরকার, তো সেই পরামর্শটা নিয়ে যদি কেউ এই প্রিভেন্টিভ মেজার নেন তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু নিজে নিজে যদি প্রলংভাবে 1-2 সপ্তাহ হলে ঠিক আছে, প্রলংভাবে যদি তিনি ওষুধ খাওয়া স্টার্ট এটা করেন, তাহলে সেটা তার পক্ষে এটা ভালো নয়। আমরা হয়তো ইনিশিয়ালি এই পার্টটা এটা বুঝি না, কিন্তু ইন ফিউচারে বডির বিভিন্ন রকম মেটাবলিক চেঞ্জ দেখা দেয়। তো সেই ক্ষেত্রে কোনো জিনিসই প্রলং করা উচিত না।
একদমই তাই। আমি অবশ্যই বলবো যে আজকে আমরা কোভিডের যে নিউ ভ্যারিয়েন্ট সেইটা নিয়ে আমরা আলোচনা করছি এবং আমাদের কি কি করণীয় সেটা আমরা ডক্টর বিশ্বের কাছ থেকে জানার চেষ্টা করছি এবং আমরা কিভাবে চলবো। সব থেকে বড় বিষয় যে আমাদের লাইফস্টাইল আমাদের সব থেকে বড় শত্রু, আই থিঙ্ক। রাইট। কারণ আমরা প্রত্যেকেই যারা এই এখনকার যুগে আছি আমরা খুব দ্রুততার সঙ্গে লাইফ লিড করছি। আমরা জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছি, আমরা বিশ্রাম নিচ্ছি কম, আমাদের ঘুম হয় কম। এই যে এতগুলো নেগেটিভিটি রয়েছে আমাদের, এইগুলো কি এই যে আমাদের নিউ ভ্যারিয়েন্ট এসছে এটা এটা এর ক্ষেত্রে চট করে কি আমরা আমাদের রোগটা হতে পারে? কারণ যেহেতু আমার শরীর ইমিউন পাওয়ার কম ইত্যাদি ইত্যাদি সমস্যা। এই যে অ্যাডভান্স সিভিলাইজেশন কিছু বেনিফিট পৃথিবীতে নিয়ে আসছে, তার সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজও নিয়ে আসছে। এই যে আমরা আগে খাবার ঘরে বানিয়ে এটা খেতাম, এখন আমরা বিভিন্ন কোম্পানিকে বা বিভিন্ন অ্যাপস আছে তাদেরকে দিয়ে অর্ডার দিয়ে খাচ্ছি। তো আমাদের শুধু এই কোভিড রিলেটেড নয়, এই যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, এইগুলো দেখা গেছে আমরা যে সমস্ত পেশেন্টের লিভার ডিজিজ দেখেছি তাদের কজ মানে কেন তাদের লিভার ডিজিজ, তাদের দেখা গেছে 1/3 ক্ষেত্রে আমরা কোনো কজ পাইনি। যাদের কিডনি ডিজিজ দেখা গেছে সেখানেও 1/3 কেসে আমরা স্পেসিফিক কোনো কজ পাইনি। তখন বলা হচ্ছে যে এটা এই ফুড হ্যাবিট বা এনভায়রনমেন্টাল বা লাইফস্টাইলের সাথে এরা রিলেটেড। আমরা বিভিন্ন রকম যে ফাস্ট ফুড খাই বা কেক পেস্ট্রি খাই তাতে অনেকগুলো কেমিক্যাল আছে। সেই কেমিক্যাল যদিও অল্প, তো আপনি যদি মাঝে সাঝে অল্প খান তাতে সেই কেমিক্যাল বডি বের করে দেয় বা বডি সেটাকে হজম করতে পারে। কিন্তু আপনি যদি এটা কন্টিনিউয়াস প্রসেস করেন সেই কেমিক্যাল আপনার বডিতে ক্ষতি করবে, বডির বিভিন্ন সেলগুলোকে ড্যামেজ করবে। বাই যে ফাস্ট ফুডে বিভিন্ন রকম মিনারেল যেগুলো আমাদের হার্মফুল, তার মধ্যে একটা হচ্ছে লেড, সেটা বিভিন্ন ফুডেই ফুড প্রিজার্ভ হিসাবে বা ফুড টেস্ট করানোর জন্য সেইগুলো দেওয়া হয়। তো সেইগুলো কি করে বডির একটা মাইক্রো লেভেলে ক্ষতি করে। তো ক্রনিক যদি কেউ এই ফাস্ট ফুড খান বা সেডেন্টারি লাইফ স্টাইল মেনটেন এটা করে তাহলে কি হয় বডির এই মাইক্রো ইনজুরি যেটা মানে একটু একটু হয়ে অনেকটা পরে আমরা টের পাই। যেমন এই যে লিভারের ক্ষেত্রে বা কিডনির ক্ষেত্রে যে 1/3 কেসে তার কজ জানা যায়নি, সেই ক্ষেত্রে ধরা হয়েছে যে ফাস্ট ফুড বা এই যে কোল্ড ড্রিঙ্কস বা আমাদের যে সেডেন্টারি লাইফ স্টাইল, তো সেটা জন্য বডির ইমিউনিটি বডির মাইক্রো লেভেলে কিছু ইনজুরি হয়, সেটা লং টার্ম হিসাবে বডির ইমিউনিটি পাওয়ারকে অল্টার করে এবং তাতে মানে যে কোনো ইনফেকশাস ডিজিজ হওয়ার একটা প্রবণতা থাকবে তাদের মধ্যে। একদমই তাই। এবং এই যে আমাদের ইমিউন পাওয়ার আমাদের কম, বর্তমান আমরা যতটাই আমরা প্রত্যেকেই ভ্যাকসিনেটেড অলমোস্ট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আছে কোভিডের সঙ্গে আমরা লড়াই করছি যার জন্য ছড়াচ্ছে, বাট আমরা সুস্থ হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এখনো অনেক বেশি সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। নিজেদেরকে অনেকটা বলবো কি সব কিছুর থেকে কিছুটা সরিয়ে এনে ডিসিপ্লিন লাইফের মধ্যে গিয়ে কিন্তু আমরা এই কোভিডকে অবশ্যই জয় করতে পারি। আজকে আর হাতে সময় নেই। অনেক অনেক ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে আবারও আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আজকে ধন্যবাদ আপনাদের জানিয়ে বিদায় নেব অনুষ্ঠান থেকে। নমস্কার। নমস্কার।